হ্যাঁ রে পাঁচু, আজকাল গ্রামের কৃষকদের মন কোথায় থাকে বলতো? কেউ তেমন একটা কাজ করতে আগ্রহী নয়। সবাই শহরের দিকে রোজগার করতে ছুটছে। হুম, জানি না মোড়ল মশাই, শহরে গেলে মনে হয় বেশি বেশি টাকা রোজগার করতে পারবে। টাকা যেন শহরে গাছে ধরে। শহরে যাব, এই ধরে ছিঁড়ে নিয়ে চলে আসবো। আর এদিকে আমি একজন খেতে কাজ করার লোক পাচ্ছি না। ক্ষেতের সকল ফসল যে নষ্ট হয়ে যাবে। বাদ দেন এসব। বলি কি মোড়ল মশাই, আমাদের গ্রামের শেষে মানে শেষ মাথায় যে বাড়িটা আছে, শুনেছি ওই বাড়িতে একজন আছে, খুবই গরিব, করুণ অবস্থা, সংসার একেবারেই চলে না। ওকে ডাকলে তো ক্ষেতের কাজ করতে পারবে। তাই না কি রে? তাহলে একবার সে বাড়িতে যা, গিয়ে বলে আয় আমি ডেকে পাঠিয়েছি। হুম, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওই বাড়ির কথা আগে বলিসনি কেন? এতদিন ধরে আমার খেতে কাজ হচ্ছে না, ফসল ঠিকঠাক হচ্ছে না। ওদের বাড়ির বিষয়ে আর কিছু জানিস? মোড়ল মশাই, শুনেছি ওদের সাত কুলে কেউ নেই। পরেশ, তার বউ এবং তাদের একটি ছোট মেয়ে থাকে। ক্ষেত খামারে কাজ করে সংসার চালায়, আর মাঝে মাঝে নদীতে যায় মাছ ধরতে। তবে ইদানিং পরেশ বেশ অসুস্থ থাকে। এমন একজন লোকেরই তো আমার দরকার রে। এমন নিরীহ মানুষদের দিয়ে ইচ্ছে মতো কাজ করানো যায়। শিগগিরই যা। পরেশ নাকি নাম বললি? একেবারে সাথে করে ধরে আনবি। আগে মোড়ল মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ গো, এইভাবে কতদিন চলবে বলো তো? আগে তবুও দুবেলা দুমুঠো ভাত জুটতো, এখন আর সেটাও জোটে না। সবই শেষ হয়ে গেছে। আমার ওইটুকু মেয়েটার মুখেও যে কিছু তুলে দিতে পারছি না। লতা, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো? এই অসুস্থতার জন্য আগে যারা কাজে নিত, এখন তারা আর কাজে নিচ্ছে না। আমি বা কি করব বলো তো? সবই তো বুঝি গো, কিন্তু এই পেট যে কিছুই বুঝতে চায় না। কাল থেকে কিচ্ছুটি খাইনি, খিদের জ্বালা যে আর সইতে পারছি না গো। ও মা, মা, কিছু খেতে দাও না মা, আমার যে ভীষণ খিদে পেয়েছে। ওকে কি খেতে দিই বলতো? ঘরে যে কিচ্ছুটি নেই, এক মুঠো শুকনো মুড়িও নেই যে তোকে সেটা জল দিয়ে খেতে দেব। কিন্তু মা, আমার যে ভীষণ খিদে পেয়েছে। সারাক্ষণ এত খিদে খিদে করিস না তো ফুটো, আমার একদম ভালো লাগে না। গিন্নি, মেয়েটাকে ওভাবে বলো না। ও বাচ্চা মেয়ে, ও কি এত কিছু বোঝে? ঠিক আছে মা, আমি আর খেতে চাইবো না। কি করব বলো তো? আমাদের বাড়ির আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে কোনো বাড়িতে গিয়ে কিছু কাজ করে দুমুঠো ভাত এনে মেয়েটাকে খেতে দেব। কপাল দেখো, বাড়িখানাও আমাদের গ্রামের একদম শেষ মাথায়। বিধাতা বুঝি আমাদের কপালে সুখ একদমই লেখেনি গো। ঠিক বলেছ গিন্নি, বিধাতা আমাদের কপালে এক ফোঁটাও সুখ লেখেনি। লিখে থাকলে কি এত কষ্ট থাকতো? থাক, আর মন খারাপ করো না। আমি বাইরের দিকে গিয়ে দেখি যদি কোনো কাজ পাই। পরেশদা, ও পরেশদা, কোথাও চললে নাকি? না গো দাদা, কোথায় আর যাব? দুদিন ধরে ঘরে বসে আছি। মেয়েটা খিদের জ্বালায় ছটফট করছে, তাই ভাবলাম যদি কোথাও কোনো কাজ পাই। তাহলে তো ভালো সময় এলাম গো। চলো দেখি, চলো আমার সাথে চলো। কোথায় যাব? কোনো চিন্তা নেই গো দাদা, আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। কি বলছো কি গো দাদা? সত্যি বলছো নাকি আমার সাথে ঠাট্টা করছো? এই দেখো, তোমার সাথে কি ঠাট্টা করবার সম্পর্ক নাকি আমার? সত্যি সত্যি কাজের ব্যবস্থা করেছি গো। ওই মোড়ল মশাইয়ের খেতে আজ থেকে তোমাকে কাজ করতে হবে। রোজ রোজ কাজ পাবে সেখানে। বলছো কি গো? বিধাতা তোমার মঙ্গল করুক দাদা। ঠিক আছে, চলো আমি যাচ্ছি।
তবে একটা কথা, আবার কি কথা? কর্তা মশাই তোমাকে যা মাইনে দেবে সেখান থেকে তুমি আমাকে 3/1 টাকা দেবে। এ তুমি কি বললে দাদা? কাজের লোক মাত্র বড় জোর 150 থেকে 200 টাকা সব পায় আর কি। এর মধ্যে তোমাকে 1 ভাগ দিলে সংসার চলবে কি করে? ভালো করে ভেবে দেখো পরেশদা, শেষে কাজ না পেলে ওই টাকাটাও কিন্তু পকেটে ঢুকবে না। তুমি এই টাকাটা কেন কাটবে? আমি তোমাকে কাজ পাইয়ে দিলাম, আর আমার একটু কমিশন রাখতে হবে না? ভেবে দেখো, আমি আবার জোর করে কিছু করাই না। আমি আমি চললাম, হ্যাঁ আমি চললাম। ও মা, মা গো, এই দেখো আমি কি পেয়েছি। ও মা, মা এই দেখো আমি ডিম পেয়েছি। আরে কি হলোটা কি, এভাবে চেঁচাচ্ছিস কেন? মা, আমি হাঁসের ডিম কুড়িয়ে পেয়েছি। এই ডিমটা তুমি আমাকে এক্ষুনি সেদ্ধ করে দাও দেখি। সে না হয় দিচ্ছি, কিন্তু কার না কার হাঁসের ডিম, তুই এটা কোথায় পেলি রে মা? আমি পুকুরের ধারে খেলার সময় হঠাৎ দেখি একটা ডিম। এরপর অনেকক্ষণ সেখানে বসে রইলাম, কেউ এলো না ডিমটা নিতে, তাই আমি এটা নিয়ে এলাম। কিন্তু মা, এটা যদি সাপের ডিম হয় তখন? সত্যি মা, এটা সাপের ডিম? তাহলে এই ডিমটি আমরা ফুটিয়ে বাচ্চা ফুটাবো। সে কি রে, সাপ ফুটিয়ে কি করবি? পুষবো। কেন মা, সাপ পোষা যায় না? ওরে আমার বোকা মেয়ে, সাপ পুষলে কি মানুষ ঘরে থাকতে পারবে? সাপ তো বড় হয়ে আমাদের কামড়ে শেষ করে দেবে। ও মা, আমি সাপকে দুধ খাওয়াবো, ও আমার সাথে খেলবে, একেবারে আমাদের মতো থাকবে। দেখো, ছোট থেকে আদর করে বড় করলে আর কামড়াবে না। আহারে আমার পাগল মেয়েটা, সাপ যদি সত্যি বেরোয় তখন তুই সবার আগে ভয় পালাবি। না মা, আমি পালাবো না, ওকে আমার বন্ধুর মতো রাখবো। আচ্ছা ঠিক আছে আমার পাগলি মেয়ে, ডিমটা আমি রেখে দিচ্ছি, তোর বাবা এলে দেখাবো এটা কিসের ডিম, ঠিক আছে? ঠিক আছে মা, সাপের ডিম হলে বাচ্চা ফোটাবো, আর হাঁসের ডিম হলে ভেজে আমরা 3 জনে খাবো। আচ্ছা বাবা, তাই হবে, পাগল মেয়েটা। মরল মশাই, এই দেখুন পরেশকে নিয়ে এসেছি। কর্তাবাবু আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, তোকে ডেকে পাঠিয়েছি। শুনেছি তোর নাকি অনেক কাজের প্রয়োজন। পাঁচু বলল তোর অবস্থার কথা, আর আমার খেতেও লোকের দরকার আছে, তাই ভাবলাম তোকে বরাবরের খেতে কাজ করার জন্য রেখে দিই। তবে পরেশ, ভালো করে শোন, তোর রোজগার কিন্তু হবে দিনে 150 টাকা মজুরি, আর দুপুরবেলা আমার বাড়িতে খাবি। রাজি আছিস? হ্যাঁ কর্তাবাবু, আমি রাজি। সংসারে এখন ভীষণ অভাব, আপনি যদি কাজ দেন আমি মন দিয়ে খাটব। মেয়েটার মুখে অন্তত 4টি ভাত আর ডাল তুলে দিতে পারবো। এই শোনো পরেশদা, কর্তা মশাই কিন্তু তোমার মঙ্গলের জন্যই কাজ দিলেন, এখন কিন্তু কাজে কোনো গাফিলতি দেওয়া চলবে না। ঠিক বলেছিস পাঁচু, আমি যে টাকা দেব তার পূর্ণ কাজ আমি চাই। যারা অলস হয় তাদের আমি সহ্য করতে পারি না। মন দিয়ে কাজ করো, কাজ ভালো দেখলে তোমার মাইনে বাড়িয়ে দেওয়া হবে। আপনি চিন্তা করবেন না কর্তামশাই, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করব। ঠিক আছে ঠিক আছে, আজকে আর না, তবে একটা কথা মনে রাখবে, তোমাদের মতো লোক হাজার হাজার আছে। কাজের মূল্য না দিলে কালকে থেকে অন্য লোককে লাগিয়ে দেব, তাই সঠিকভাবে কাজ করবি, ঠিক আছে? আগে কর্তা মশাই, আপনার দোয়াতেই তো আমরা বেঁচে আছি। আপনি দয়ালু মানুষ, চিন্তা করবেন না, আমি পরেশদাকে কাজটা বুঝিয়ে দেব। ঠিক আছে কর্তামশাই, আমি কালকে থেকেই কাজে লেগে যাব।
সারাদিন খাটার পর শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করছে গো পাঁচুদা। তবে শান্তি এই যে অন্তত হাতে কিছু টাকা এলো। গিন্নি আর পুটুর মুখে আজকে অন্তত ভাত তুলতে পারবো। তাই তো বলেছিলাম পরেশদা, আমার উপর ভরসা করলে তোমার সংসার চলে যাবে। নাও এবার তোমার হাতে থাকা টাকার হিসাব মেলাও দেখি। হিসেব? কোন হিসেব দাদা? এই যে প্রথম দিনই শর্ত ভুলে গেলে? হ্যাঁ, আরে কাজটা তো আমি পাইয়ে দিয়েছিলাম, কথা ছিল আমাকে কিছু টাকা দেবে। এখন তোমার 150 টাকা থেকে আমার পাওনা 50 টাকা দাও দেখি। পাঁচুদা, সারাদিন রোদে পুড়ে ঘাম ঝরিয়ে এই 150 টাকা পেয়েছি। এর থেকে যদি 50 টাকা তোমাকে দিই, আমার সংসার চলবে কি করে? পরেশদা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার হাতে আজকে যে টাকা আছে সেটা আমার জন্যই। আমি না থাকলে তুমি তো কাজই পেতে না। ঠিক আছে, সমস্যা নেই, তুমি টাকা দিতে না চাইলে কালকে থেকেই অন্য কাউকে কাজটা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা দাদা, তুমি যেটা চাইছো নাও, কিন্তু মনে রেখো আমার মেয়েটা খালি পেটে ঘুমালে তোমার কিন্তু অভিশাপ লাগবে। সে আমার মাথা ব্যথা নয়, সংসার চালানো তোমার কাজ, আমি আমার পাওনা নিতে এলাম মাত্র। হায় বিধাতা, কতদিন আর এভাবে চলবে? হ্যাঁ পরেশদা, এবার কষ্টের মূল্য বুঝলে তো? হ্যাঁ গো পাঁচুদা, বুঝেছি বই কি, কিন্তু 150 টাকার মধ্যে 50 টাকা রোজ রোজ তোমায় দিলে আমার সংসারটা কিভাবে চলবে? পরেশদা, তুমি ভাবছো কেবল নিজের জন্য। আরে আমি না থাকলে তো ওই কাজটা পেতেই না, এটা শুধু আমার পাওনা। এরপর চাল ডাল কিনে বাড়ির দিকে চলে যাও, কালকে আবার সকাল সকাল এসো, কেমন? আচ্ছা পাঁচুদা, আমি যাচ্ছি। তবুও তুমি আমার উপকার করেছো, আমি সারা জীবন মনে রাখবো। সে ঠিক আছে, এবার যাও যাও, বাড়ি যাও।